হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য স্পোর্টস জিকের যেটা আমাদের থার্ড ক্লাস নিয়ে চলে এসেছি। অলরেডি আমরা গত দুটো ক্লাস করেছি যেখানে আমরা স্পোর্টস ক্যাটাগরির ওপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের তার উপরে তৃতীয় ক্লাস, যেখানে আমরা আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের মধ্যে প্রিভিয়াস ভিডিওগুলো সেকশনে দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ক্রিকেট খেলার জন্ম কোথায়? চারটে অপশন রয়েছে, স্কটল্যান্ড, রোম, ইংল্যান্ড না গ্রিস। দেখো, প্রত্যেকে আমরা আজকের দিনে ক্রিকেট খেলি, আইপিএল থেকে শুরু করে টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, বহু ধরনের ক্রিকেট আমরা এখন খেলে থাকি। তো ক্রিকেট খেলার জন্ম কোথায় প্রত্যেকেই জানি। দেখো, ক্রিকেট খেলার জন্ম হয়েছিল কিন্তু ইংল্যান্ডে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইংল্যান্ড কিন্তু 2019 সাল পর্যন্ত কখনো কোনো দিন বিশ্বকাপ জিততে পারেনি। 2019 সালে বিশ্বকাপটা জিতেছে, সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ভাবে তোমরা সবাই প্রত্যেকে জানো। তো যাই হোক, ক্রিকেট খেলার জন্ম কিন্তু ইংল্যান্ডে হয়েছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, এছাড়া গলফ খেলার জন্ম কিন্তু স্কটল্যান্ডে হয়েছিল, বক্সিং এর জন্ম কিন্তু রোমে হয়েছিল, আর হ্যান্ডবল খেলার উৎপত্তি এটা কিন্তু গ্রিসে হয়েছিল। তো এগুলো মনে রাখতে হবে, কোন খেলার জন্ম কোন দেশে হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক খেলা প্রথম কোন দেশে শুরু হয়? দেখো, এই অলিম্পিক চারটে অপশন রয়েছে, ভারত, গ্রিস, ফ্রান্স আর চীন। তো মনে রাখবে, অলিম্পিক প্রথম কিন্তু গ্রিসে শুরু হয়েছিল। তো তোমরা স্পার্টাকাস শুনেছো, গ্রিসের এথেন্সের কথা শুনেছো। তো সেই এথেন্সে কিন্তু প্রাচীন দিনের যে অলিম্পিক সেটা কিন্তু শুরু হয়েছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো স্টাডি ম্যাটেরিয়াল, বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান। দুটো বই তোমরা সেপারেট ভাবে 250 টাকায় তোমরা পেয়ে যাবে। দুটো বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্রি হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে। প্রথম বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ভিত্তিক শর্টকাট পদ্ধতিতে সলিউশন। তার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে এই স্টাডি মেটেরিয়াল দুটো পারচেজ করে নিতে পারো। খুবই গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল। দুটো স্টাডি মেটেরিয়াল তোমরা যদি পারচেজ করে নাও, পুরো এক্সাম কিন্তু কভার হয়ে যাবে। আর তোমরা ফ্রি ক্লাসেস তো পাচ্ছই, অর্থাৎ আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রিপারেশন উইথ তার সাথে সাথে সাজেশন সব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্য আজকেই যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল গুলো পারচেজ করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, নিচের কোন খেলার উৎপত্তি ভারতে হয়েছে? দেখো, ভারতে কোন খেলার উৎপত্তি হয়েছে? চারটে অপশন রয়েছে, কুস্তি, ভলিবল, পোলো আর ফুটবল। তো মনে রাখবে যে কুস্তি খেলার উৎপত্তি এটা কিন্তু ভারতে হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ খেলা কুস্তি খেলা, এটা কিন্তু ভারতে উৎপন্ন হয়েছে। এছাড়া ভারতে উৎপন্ন হয়েছে এরকম কিছু খেলা আছে, কবাডি, যেটা আমাদের জাতীয় খেলা হিসেবে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি জাতীয় খেলা নয়। যাই হোক, এটা একটা ব্যাপার, ভারতের কোনো জাতীয় স্পোর্টস হয় না, কিন্তু আমরা কনসিডার করি কাবাডিকে। এছাড়া বিলিয়ার্ডস, স্নুকার, এগুলো কিন্তু সব ভারতে উৎপত্তি হয়েছে। আর আধুনিক ফুটবলের উৎপত্তি কিন্তু ইংল্যান্ডে হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? খুবই ফেমাস অভিনব বিন্দ্রা, প্রত্যেকেই তোমরা তাকে চেনো। চারটে অপশন রয়েছে, শুটিং, সাঁতার, বিলিয়ার্ডস এবং রাগবি। তো অভিনব বিন্দ্রা প্রথম প্লেয়ার যিনি শুটিং এ কিন্তু গোল্ড মেডেল জিতেছিলেন, সেই কারণে তিনি ভারতের কিন্তু গর্ব। অর্থাৎ অভিনব বিন্দ্রা তিনি কিন্তু শুটিং এর সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কোনেরু হাম্পি কোন খেলার সাথে যুক্ত? বিখ্যাত প্লেয়ার কোনেরু হাম্পি। চারটে অপশন রয়েছে, টেনিস, ব্যাডমিন্টন, দাবা না বেসবল। তো মনে রাখবে যে কোনেরু হাম্পি তিনি কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। বিখ্যাত দাবাড়ু কোনেরু হাম্পি তিনি কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রতিমা কুমারী কোন খেলার সাথে যুক্ত? চারটে অপশন রয়েছে, বক্সিং, ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন না টেনিস। তো মনে রাখবে, প্রতিমা কুমারী ওয়েট লিফটিং বা ভার উত্তোলন খেলার সাথে কিন্তু যুক্ত। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, পোলো না শুটিং। তো প্রত্যেকেই জানো মহেশ ভূপতি ভেরি ফেমাস প্লেয়ার, তিনি একজন বিখ্যাত টেনিস প্লেয়ার, অপশন বি। আমরা লিয়েন্ডার পেস এবং মহেশ ভূপতির নাম শুনেছি। তো এই মহেশ ভূপতির যে ওয়াইফ তিনি হচ্ছেন লরা দত্ত, যিনি কিন্তু
এক্স মিস ইউনিভার্স ছিলেন এবং তার সাথে সাথে বলিউডের একজন সফল অভিনেত্রী কিন্তু ছিলেন। মনে রাখবে এই মহেশ ভূপতি টেনিস প্লেয়ার, খুবই বিখ্যাত টেনিস প্লেয়ার। লিয়েন্ডার পেস মহেশ ভূপতি ভারতকে অনেক খেতাব কিন্তু এনে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত? তো তোমরা শীতল দেবীর নাম শুনেছো কি শোনো না জানি না, চারটে অপশন রয়েছে: দৌড়, ব্যাডমিন্টন, ধনুর্বিদ্যা, ক্রিকেট। তো কেউ যদি শীতল দেবীর নাম না শুনে থাকো বা আজকে হয়তো ক্লাসে প্রথম শুনছো, তো তাদের জন্য আমি বললাম আমি বলবো ভারতীয় হিসাবে তুমি যথাযথ ভারতীয় ব্যক্তি নয়। কারণ শীতল দেবী ভারতের এমন একজন লেজেন্ড প্লেয়ার যার সম্পর্কে প্রত্যেক ভারতীয়র জানাটা উচিত। ঠিক আছে? তো যাই হোক, তোমরা কেউ যদি না জেনে থাকো অবশ্যই গুগল করে তার সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ জেনে নেবে। তিনি একজন ধনুর্বিদ্যা, তবুও তার সম্পর্কে আমি তোমাদের জন্য কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। শীতল দেবী, যার কিন্তু দুটো হাত নেই, বিনা হাতেই তিনি 2025-এ ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপ কম্পাউন্ডে মহিলা বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। অর্থাৎ ধনুর্বিদ্যায় যেটা হাত ছাড়া ধনুর্বিদ্যা করা সম্ভব নয়, সেখানে তিনি দুটো হাত বিনা হাতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তো ভাবতে পারছো, বুঝতে পারছো, কি বুঝেছো জানি না, বাট 18 বছর বয়সী একজন মহিলা, তিনি ছোটবেলা থেকেই সম্পূর্ণভাবে দারিদ্রতার মধ্য দিয়ে কাটিয়েছেন, মানে যাকে বলে দুবেলা দুমুঠো খেতেও পাননি। তিনি 18 বছর বয়সে সেই শীতল দেবী প্রথম ভারতীয় প্যারা অ্যাথলেট হিসেবে এবেল বয়েড ন্যাশনাল জুনিয়র আর্চারি টিমে নির্বাচিত হয়ে ইতিহাস জয় করেছেন এবং রাষ্ট্রপতির কাছ থেকে এখানে কিন্তু তিনি পুরস্কারও নিয়েছেন। তো কেউ যদি না জেনে থাকো, সবাইকে রিকোয়েস্ট করব তোমরা ইউটিউব বা বিভিন্ন জায়গায় গিয়ে এনার সম্পর্কে জানো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। মাই রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী? চারটে অপশন: পিটি উষা, মিলখা সিং, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি। তো দ্য রেস অফ মাই লাইফ আমাদের ভেরি ফেমাস অ্যাথলিট মিলখা সিং এর জীবনীর উপরে যুক্ত। তো এই মিলখা সিং এর বায়োপিক রয়েছে ভাগ মিলখা ভাগ, যেটা ফারহান আখতার করেছে। কেউ যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, ভীষণ ভালো লাগবে সিনেমাটা। পরবর্তী অপশন, পরবর্তী প্রশ্ন, সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি কে লিখেছেন? এটা খুবই ফেমাস বা খুবই সহজ প্রশ্ন। চারটে অপশন রয়েছে: সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কার, কপিল দেব, সচিন তেন্ডুলকার। তো অবশ্যই সুনীল গাভাস্কার, যার ডাক নাম, যাকে আমরা সানি বলে ডেকে থাকি, তো সেই জন্য তিনি তার বায়োগ্রাফি লিখেছেন সানি ডেজ। তিনি ভারতের বিখ্যাত টেস্ট প্লেয়ার ছিলেন সুনীল গাভাস্কার। তো যাই হোক, প্লেইং ইট মাই ওয়ে কোন খেলোয়াড়ের আত্মজীবনী? আমরা প্রত্যেকেই জানি, বিখ্যাত চারটে অপশন রয়েছে: শিখর ধাওয়ান, সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং আর মহেন্দ্র সিং ধোনি। তো মনে রাখবে যে প্লেইং ইট মাই ওয়ে এটা আমাদের দ্য লেজেন্ড, দ্য গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকারের বায়োগ্রাফি। তো প্রত্যেকের অটোবায়োগ্রাফি, এটা কিন্তু প্রত্যেকের জানাটা উচিত। আচ্ছা, ওকে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যুবরাজ সিং এর যে অটোবায়োগ্রাফি সেটাও কিন্তু দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যুবরাজ সিং শুধুমাত্র একজন ক্রিকেটার নয়, তিনি কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করে মানে মানে আজকের দিনে রয়েছেন। তো হয়তো তিনি পরবর্তী ভারতের ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ হতে চলেছেন। তো যাই হোক, যুবরাজ সিং এর জীবনী নিয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে, কিভাবে তার ফাদার যুবরাজ সিং নিজের লাইফকে স্যাক্রিফাইস করেছেন, অনেক কিছু ব্যাপার রয়েছে। যদি পারো যুবরাজ সিং এর উপরে তোমরা বিভিন্ন দেখতে পারো ভিডিও। গোল্ডেন গার্ল কোন খেলোয়াড়ের আত্মজীবনী? চারটে অপশন রয়েছে: মিথালি রাজ, পিটি উষা, পিভি সিন্ধু না ম্যারি কম। তো অবশ্যই গোল্ডেন গার্ল অটোবায়োগ্রাফি হচ্ছে আমাদের পিটি উষা, ভারতের বিখ্যাত অ্যাথলিট পিটি উষার অটোবায়োগ্রাফি হচ্ছে আমাদের দ্য গোল্ডেন গার্ল। আর আমাদের ব্যাডমিন্টন প্লেয়ার যে পিভি সিন্ধু, তার অটোবায়োগ্রাফি হচ্ছে শাটলিং টু দ্য টপ। তিনি একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। আর মেরি কমের অটোবায়োগ্রাফি হচ্ছে আনব্রেকেবল। তো যাই হোক, রিসেন্ট মেরি কমের মানে বক্তব্য নিয়ে ভীষণ কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়েছে। তো যাই হোক, যে এরকম মানে এটা হচ্ছে ভীষণ দুঃখজনক ব্যাপার। মেরি কম, যাকে আমরা ভারতের লেজেন্ড মনে করতাম, কিন্তু প্রকৃত অর্থে তিনি কি সত্যিই লেজেন্ড? তার একটা স্টেটমেন্টের মাধ্যমে আমরা তার প্রকৃত জীবন বা তিনি কেমন মানুষ সেটা সম্পর্কে আমরা জেনেছি। এটা ভীষণ হতাশাজনক আমাদের কাছে। পরবর্তী প্রশ্ন, জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? তো এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে, যেখানে বিখ্যাত কোনো স্পোর্টস পার্সোনালিটি কোন রাজ্য থেকে বিলং করছেন প্রশ্ন কিন্তু থাকে। চারটে অপশন রয়েছে: গুজরাট, মধ্যপ্রদেশ, আসাম এবং ত্রিপুরা।
তো জিমন্যাস্ট দীপা কর্মকার, তিনি ত্রিপুরার বাসিন্দা। জ্যাভলিন থ্রো এর সাথে যুক্ত নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা? দ্য ভেরি ফেমাস, আজকের দিনের সেলিব্রিটি, আজকের দিনের চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। চারটে অপশন: রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়। তো তিনি হরিয়ানার একজন বিখ্যাত জ্যাভলিন থ্রোয়ার। তিনি আজকের দিনে ভারতকে বিভিন্ন ক্ষেত্রে গৌরবান্বিত করেছেন। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন। ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা, তিনি কোন রাজ্যের বাসিন্দা? মহারাষ্ট্র, রাজস্থান, মণিপুর না কেরালা? স্মৃতি মান্দানা আজকের দিনে ভারতীয় ক্রিকেটের ওপেনার, দ্য লেজেন্ড লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, তিনি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। তো পরবর্তী ভারতের যে ক্যাপ্টেন হিসেবে আমরা স্মৃতি মান্দানাকে অবশ্যই দেখতে পারি। হরমনপ্রীত কৌর, যার যথেষ্ট বয়স হয়েছে, তিনি হয়তো তাড়াতাড়ি অবসর নিয়ে নেবেন। তো এরপরে স্মৃতি মান্দানা ভারতের ভারতীয় ক্রিকেট টিমকে লিড করবে আশা রাখতে আমরা পারি। তো যাই হোক, তিনি কিন্তু মহারাষ্ট্রের বাসিন্দা। তো এখানে মনে রাখবে যে মিথালি রাজ, যাকে আমরা ইন্ডিয়ান মহিলা ক্রিকেটের সচিন তেন্ডুলকার বলি, দ্য লেজেন্ড মিথালি রাজ, যার কারণে হয়তো আজকের দিনে আমরা মহিলা ক্রিকেট দেখি, তিনি কিন্তু রাজস্থানের বাসিন্দা। এছাড়া মীরাবাই চানু, বিখ্যাত ভার উত্তোলক, যিনি বারবার নিউজে এসেছেন, ভারতকে বিভিন্ন পদক জিতেছেন, তিনি হচ্ছেন মণিপুরের বাসিন্দা। আর পিটি উষা কেরলের বাসিন্দা। অর্থাৎ আমাদের একটু মনে রাখতে হবে বিভিন্ন স্টেট কে কে রিপ্রেজেন্ট করছে। মণিপুর থেকে যেমন আমাদের মীরাবাই চানু রয়েছেন, আমাদের যেমন মেরি কম রয়েছেন, সেরকম কেরালাকে রিপ্রেজেন্ট করেন পিটি ওষা, রাজস্থানকে রিপ্রেজেন্ট করেন মিথালি রাজ। তো একটু আমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় কুস্তিগির গীতা ফোগাট কোন রাজ্যের বাসিন্দা? চারটে অপশন রয়েছে: হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, মহারাষ্ট্র। তো মনে রাখবে গীতা ফোগাট এবং তার যে বোন ববিতা ফোগাট, এরা কিন্তু হরিয়ানার বাসিন্দা। একটু হয়তো নামটা সিমিলার লাগছে বা কোনো একটা জায়গায় মনে হচ্ছে শোনা শোনা, একদম ঠিক। এই যে গীতা ফোগাট, ববিতা ফোগাট, এটাকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, সেটা হচ্ছে দঙ্গল। হয়তো প্রত্যেকে দেখেছো, আমির খান যে সিনেমাটা করেছেন দঙ্গল সিনেমা, সেখানে কিন্তু এই গীতা ববিতা যে ব্যাপারটা হয়, গীতা ফোগাট ববিতা ফোগাট, তাদের জীবনীর ওপরে কিন্তু বইটা বানানো হয়েছে। তো ভীষণ ভালো বই, হয়তো সবাই প্রত্যেকে দঙ্গল দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও, খুব ভালো লাগে। তো এখানে দেখো, ভারতের শুটার হিনা সিন্ধু, তিনি কিন্তু পাঞ্জাবের বাসিন্দা। বিদ্যা পিল্লাই, তিনি একজন বিলিয়ার্ডস এবং স্নুকার খেলোয়াড়। লন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা মহারাষ্ট্রের বাসিন্দা। তো যাই হোক, সানিয়া মির্জা পাকিস্তানের শোয়েব মালিককে বিয়ে করেছেন, যেটা ভারতের ক্ষেত্রে ভীষণ লজ্জাজনক ব্যাপার। তো সানিয়া মির্জার এই পদক্ষেপ, যেটা আবার রিসেন্টলি হয়তো তার ব্রেকআপ হয়েছে এরকম একটা খবর, ডিভোর্স হয়েছে এরকম একটা খবর আমরা শুনেছি, নিউজে দেখেছি। তো যাই হোক, তিনি বিখ্যাত লন টেনিস প্লেয়ার। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে: মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার। তো ওয়াংখেড়ে স্টেডিয়াম মহারাষ্ট্রে অবস্থিত, যেখানে আমাদের শাহরুখ খান গিয়ে কন্ট্রোভার্সিয়াল একটা মারপিট করেছিলেন। তো ওয়াংখেড়ের কথা যখনই আসে, শাহরুখ খানের কথা অবশ্যই আসে। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় রয়েছে? এটা চারটে অপশন: নিউ দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই। তো এটা রয়েছে আমাদের নিউ দিল্লিতে, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে: পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গুজরাট এবং মধ্যপ্রদেশ। তো মনে রাখবেন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা মোরেটা স্টেডিয়াম নামে পরিচিত, যেটা সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পূর্ব পরিচিত, যেটা ভারতের সবচেয়ে বৃহত্তম স্টেডিয়াম, সেটা কিন্তু গুজরাটে অবস্থিত। আজকে লাস্ট প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো, গ্রিন পার্ক স্টেডিয়াম, এটা একটা বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ভারতের প্রচুর খেলা হয়েছে। চারটে অপশন রয়েছে: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ না সিকিম। তো মনে রাখবে, গ্রিন পার্ক স্টেডিয়াম এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত, ভারতের একটা বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।